এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট ও বাংলা সংবাদ দেখতে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব, 519 কোটি টাকার চিনি সয়াবিন তেল মসুর ডাল কিনছে সরকার। ডিজিটাল সেবা তখনই কাজে আসে যখন তা মানুষের জীবন সহজ করে। এজলাসে সাংবাদিক প্রবেশ বন্ধ, প্রকাশ্য বিচারের সাংবিধানিক রীতির পরিপন্থী। ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে মার্কিন বিনিয়োগ চান শিল্পমন্ত্রী। সর্বশেষ জানাবো, পশ্চিমবঙ্গে নেই লোডশেডিং, চাহিদার চেয়ে উৎপাদন বেশি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন। 519 কোটি টাকার চিনি সোয়াবিন তেল মসুর ডাল কিনছে সরকার। 519 কোটি 37,72,500 টাকার চিনি, পরিশোধিত সোয়াবিন তেল ও মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে 25,000 মেট্রিক টন চিনি কিনতে ব্যয় হবে 157 কোটি 86,22,500 টাকা। 2 কোটি লিটার পরিশোধিত সোয়াবিন তেল কিনতে 282 কোটি 55,50,000 টাকা এবং 10,000 মেট্রিক টন মসুর ডাল কিনতে ব্যয় হবে 78 কোটি 96 লাখ টাকা। বুধবার 12 আগস্ট অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে পরিপ্রেক্ষিতে এই চিনি, তেল ও মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হচ্ছে। বৈঠকে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে 25,000 মেট্রিক টন চিনি ক্রয়ের প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়। প্রতি মেট্রিক টন চিনির দর নির্ধারণ করা হয়েছে 514 মার্কিন ডলার। এই ক্রয়ে মোট ব্যয় হবে 157 কোটি 86,22,500 টাকা। চিনি সরবরাহের জন্য সুপারিশ করা দরদাতা ইন্দোনেশিয়ার পিটি ট্রিনিটি চাহওয়া এনার্জি। একই বৈঠকে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে 2 কোটি লিটার পরিশোধিত সোয়াবিন তেল ক্রয়ের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। এজন্য ব্যয় হবে 282 কোটি 55,50,000 টাকা। প্রতি লিটারের দর নির্ধারণ করা হয়েছে 1.150 মার্কিন ডলার। সোয়াবিন তেল সরবরাহের জন্য সুপারিশ করা দরদাতা ইন্দোনেশিয়ার পিটি ট্রিনিটি চাহওয়া এনার্জি। ডিজিটাল সেবা তখনই কাজে আসে যখন তা মানুষের জীবন সহজ করে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের অনেক সেবা ডিজিটাল করার উদ্যোগকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তবে ডিজিটাল সেবা তখনই কাজে আসে যখন তা সত্যি সত্যি মানুষের জীবন সহজ করে বলে মন্তব্য করেছেন তিনি। বুধবার 12 আগস্ট সন্ধ্যা 6:30টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে করা এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। ওই পোস্টে তিনি জীবনের দ্বিতীয় ড্রাইভিং টেস্ট দেওয়ার অভিজ্ঞতাও তুলে ধরেছেন। ফেসবুক পোস্টে জাইমা লেখেন, গত সপ্তাহে আমি জীবনের দ্বিতীয় ড্রাইভিং টেস্ট দিলাম, এবার বাংলাদেশে গাড়ি চালানোর অনুমতির জন্য। প্রথমটি দিয়েছিলাম লন্ডনে 10 বছরেরও বেশি আগে। দুটিতেই প্রথমবারেই উত্তীর্ণ হয়েছি, কিন্তু গাড়ি চালানোর বাস্তবতার জন্য একটি পরীক্ষা আমাকে যতটা প্রস্তুত করেছে অন্যটি ততটা করেনি। তিনি লেখেন, এখানকার পুরো প্রক্রিয়াটি ভেতর দিয়ে যেতে যেতে আমি কেবল ড্রাইভিং টেস্ট বা লাইসেন্স নিয়ে ভাবিনি, ভেবেছি আমাদের সড়ক ব্যবহারের সামগ্রিক অভিজ্ঞতা নিয়ে আর সেই সড়ক নিয়ন্ত্রণের জন্য তৈরি ব্যবস্থাগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক নিয়ে। অনেক তরুণ বাংলাদেশের, বিশেষ করে ঢাকার তরুণদের একটি মৌলিক হতাশা আছে। আমাদের কাছ থেকে নিয়ম মেনে চলার প্রত্যাশা করা হয় এমন একটি ব্যবস্থার ভেতরে, যেটি সবসময় নিরাপদ বা অনুমানযোগ্য মনে হয় না। ফেসবুক পোস্টে উল্লেখ করেন ব্যারিস্টার জাইমা। তিনি আরও লেখেন, পথচারী হিসেবে আপনাকে হয়তো পর্যাপ্ত ক্রসিং ছাড়াই দ্রুতগতির সড়ক পার হতে হয়, এমন ফুটপাত ধরে হাঁটতে হয় যেটি হঠাৎ শেষ হয়ে যায় কিংবা দখল হয়ে থাকে, আর পথ করে নিতে হয় বাস, মোটরসাইকেল, রিক্সা ও প্রাইভেট কারের ভিড়ের মধ্য দিয়ে, যেগুলোর প্রত্যেকটি চলছে আলাদা আলাদা অলিখিত নিয়মে। প্রধানমন্ত্রীর কন্যা পোস্টে লেখেন, যাত্রী হিসেবে আপনার হাতে কার্যত কিছুই থাকে না। আপনার বাসটি যাত্রী তোলার জন্য অন্য বাসের সঙ্গে পাল্লা দেবে কিনা, হঠাৎ ব্রেক কষবে কিনা, গাড়িটির যান্ত্রিক ফিটনেস আছে কিনা, কিংবা চালক ঠিকমতো প্রশিক্ষণ ও বিশ্রাম পেয়েছেন কিনা, কোনো কিছুই আপনার নিয়ন্ত্রণে নেই। এজলাসে সাংবাদিক প্রবেশ বন্ধ, প্রকাশ্য বিচারের সাংবিধানিক রীতির পরিপন্থী। সুপ্রিম কোর্টের বিভিন্ন বিচার কক্ষ বা এজলাসে
পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিক প্রবেশে কড়াকড়ি আরোপ নিয়ে আপত্তি তুলেছেন সাংবাদিক নেতারা। তারা এই পদক্ষেপকে প্রকাশ্য আদালতে বিচারের সাংবিধানিক যে বাধ্যবাধকতা তার পরিপন্থী বলে মনে করেছেন। এ নিয়ে বুধবার 12 আগস্ট দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরাম। সেখানে সাংবাদিক নেতারা দাবি করেন, প্রকাশ্য আদালতে বিচার কার্যক্রম পর্যবেক্ষণের সুযোগ সাংবাদিকদের পেশাগত অধিকার, পাশাপাশি জনগণের বিচার প্রক্রিয়া সম্পর্কে জানার অধিকারের সঙ্গেও এটি সম্পর্কিত। তারা জানান, গত 7 জানুয়ারি থেকে আপিল বিভাগ সহ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিভিন্ন বিচার কক্ষে সাংবাদিকদের প্রবেশাধিকার বন্ধ রয়েছে। এতে আদালতের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকেরা বাধার মুখে পড়ছেন। অবস্থান কর্মসূচিতে সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নুরুল কবির বলেন, বাংলাদেশের প্রকাশ্য আদালতে বিচার করার সাংবিধানিক বাধ্যবাধকতা। বিচার বিভাগের সর্বোচ্চ পর্যায়ে যদি সংবিধান প্রদত্ত অধিকার রক্ষার পরিবর্তে তা ক্ষুণ্ণ করে, সেটি দুঃখজনক, দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক। ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে মার্কিন বিনিয়োগ চান শিল্পমন্ত্রী। বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছাতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এই লক্ষ্য অর্জনে ইউএস কোম্পানিগুলো বাংলাদেশের সঙ্গে অংশীদার হতে আগ্রহী। এজন্য বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির পাশাপাশি ব্যবসায়িক প্রক্রিয়া সহজীকরণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। বুধবার 12 আগস্ট শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। বাংলাদেশে ব্যবসা করতে গিয়ে মার্কিন কোম্পানিগুলো যেসব সমস্যার মুখোমুখি হচ্ছে তা নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী দিনের ট্রেড পলিসি, এক্সপোর্ট পলিসি, ডিজিটাল ইকোনমি ও ই-কমার্স সহ বিভিন্ন বিষয় নিয়েও তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছাতে বাংলাদেশ কোন কোন খাতে গুরুত্ব দেবে সে বিষয়েও মতবিনিময় করে তারা। শিল্পমন্ত্রী বলেন, জুট, লেদার, শিপ বিল্ডিং ও শিপ রিসাইক্লিং খাতে রপ্তানি সক্ষমতা বাড়াতে সরকার পদক্ষেপ নিচ্ছে। এসব খাতকে মাল্টি-বিলিয়ন ডলারের রপ্তানি খাতে পরিণত করার লক্ষ্যে নেওয়া পদক্ষেপগুলো আগামী মাসে প্রকাশ্যে ঘোষণা করা হবে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েও মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, এই বিষয়ে শিগগিরই আলোচনা শুরু হবে। পশ্চিমবঙ্গে নেই লোডশেডিং, চাহিদার চেয়ে উৎপাদন বেশি। বিদ্যুতের উৎপাদন ও সরবরাহ মোট চাহিদার তুলনায় বেশি থাকায় ভারতের পশ্চিমবঙ্গে লোডশেডিং হচ্ছে না। তবে তীব্র গরমের সময় একসঙ্গে অতিরিক্ত এসি, এয়ার কুলার ও ফ্যান চালানোর কারণে কোথাও কোথাও ট্রান্সফরমার বিকল ও ওভারলোড হয়ে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিচ্ছে। তবে কিছু সময়ের মধ্যেই সেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। রাজ্য সরকারের দাবি, পশ্চিমবঙ্গে বিদ্যুৎ উৎপাদনের পর্যাপ্ত সক্ষমতা রয়েছে। তীব্র গরম বা প্রাকৃতিক দুর্যোগের সময় নেটওয়ার্কে ত্রুটি কিংবা কারিগরি সমস্যার কারণে কোথাও বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ হতে পারে, তবে এসব ঘটনা দীর্ঘস্থায়ী নয়।